আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কনস্পিরেসি থিওরি। তো গত 2 শতকে এই পৃথিবীতে বেশ বড় বড় কিছু কনস্পিরেসি থিওরি জন্ম নিয়েছে। বিশেষ করে আমাদের অঞ্চলে তো কনস্পিরেসি থিওরির কোনো অভাবই নাই। তো কনস্পিরেসি থিওরির সাথে কীভাবে ডিল করতে হয় সেইটা নিয়ে আমি একটু পড়াশোনা করতেছিলাম। তো এটা নির্ভর করে আসলে কনস্পিরেসি থিওরিস্টের আসলে কতটুকু আবেগ আছে এইটারে নিয়ে ডিল করার জন্য। যেমন ধরুন একদম শেষ কনস্পিরেসি থিওরির মধ্যে ছিল প্যান্ডেমিকের সময় যে করোনার টিকা নেওয়াটা উচিত হবে কি হবে না, এটা কোত্থেকে তৈরি হয়েছে, এগুলো নিয়ে আলাপ। তো একসময় এই কনস্পিরেসি থিওরিস্টরা একসময় টিকার পক্ষে আসছে, বিভিন্নভাবে এটাকে জাস্টিফাই করছে। আমরা যদি এই শতকের শুরুর দিকে কনস্পিরেসি থিওরিগুলোর দিকে দেখি, যেমন ছিল ফ্ল্যাট আর্থ থিওরি, পৃথিবী সমতল। কনস্পিরেসি থিওরির মধ্যে ছিল যে কি পৃথিবীর মানুষ আসলে চাঁদে যায় নাই, 70-এর দশকে আসলে সেই ধরনের প্রযুক্তি পৃথিবীতে আসে নাই। এরপরে আরও অসংখ্য কনস্পিরেসি থিওরি জন্ম নিচ্ছে পৃথিবীতে। এর মধ্যে কিছু কিছু কনস্পিরেসি পরবর্তীতে সত্য প্রমাণিত হয়েছে, কিছু কিছু কনস্পিরেসি থিওরি হয় নাই, টিকে নাই। 9/11 নিয়ে অনেক কনস্পিরেসি থিওরি আছে। এই আমাদের বাংলাদেশে অসংখ্য কনস্পিরেসি থিওরি আছে। যেমন একটা খুব শক্তিশালী কনস্পিরেসি থিওরি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছিলেন। কনস্পিরেসি থিওরির মধ্যে আছে যে 1971 সালে 30 লক্ষ মানুষ মারা যায় না, 3 লক্ষ মানুষ মারা গেছে। এই ধরনের অসংখ্য কনস্পিরেসি থিওরির সাথে আমরা চলাচল করি। তাহলে এক একটা কনস্পিরেসি থিওরি আসলে আমরা আসলে কিভাবে এটাকে নিয়ে ডিল করব, সেটাই হচ্ছে আজকের ভিডিওর উদ্দেশ্য। তো কার্ল সাগান কনস্পিরেসি থিওরি নিয়ে আলাপ করার সময় একটা খুব চমৎকার আনছেন যে ধরেন একজন লোক বলল যে আমি একটা জগৎ বানাইছি, এই জগতের ভিতরে একটা ড্রাগন আছে। তো যে কনস্পিরেসি থিওরিটা ভেরিফাই করবে সে ওই জগতের ভিতরে প্রবেশ করে সে দেখলো যে জগৎটা ফাঁকা। তো কনস্পিরেসি থিওরিস্ট বলল যে এই ড্রাগনটা অদৃশ্য ড্রাগন। এবার যে এটাকে অপ্রমাণ করবে সে কী করলো, 1 বস্তা আটা এনে ছুড়ে দিল, তাহলে তো অদৃশ্যের ভিতরে আটাটা লেগে যাবে। কনস্পিরেসি থিওরি বললো যে তুমি যে মুহূর্তে আটাটা মারছো সেই মুহূর্তে ড্রাগনটা উড়ে গেছে। এবার কনস্পিরেসি থিওরি যে ডিবাগ করবে সে বললো তাহলে আমি ইনফ্রারেড নিয়ে আসি, ড্রাগনের যে আগুন বের হবে সেই আগুনের তাপমাত্রা থেকে আমি নির্ধারণ করব। সে বললো যে কি এই ড্রাগনের যে আগুন বের হয় সে আগুনের তাপ হয় না। তো কনস্পিরেসি থিওরিতে যদি অসীম সুযোগ দিয়ে দেওয়া হয় তাহলে আসলে কখনোই একটা কনস্পিরেসি থিওরিকে ডিবাগ করা সম্ভব হয় না। এইখানে বিজ্ঞান ভিত্তিক কনস্পিরেসিগুলোকে হয়তো এক ধরনের উত্তরের মধ্যে নিয়ে আসা যায়। যেমন যখন ফ্ল্যাট আর্থ সোসাইটি দাবি করে যে পৃথিবীটা সমতল, এখন পৃথিবীর উপরে স্যাটেলাইট আছে, মহাকাশ স্টেশন আছে, চাঁদ আছে, আমরা সেসব জায়গা থেকে উবু হয়ে দেখতে পারি যে এই জিনিসটা গোল, এটা ঘুরতেছে। তো তখন সব ধরনের কনস্পিরেসি থিওরি খারিজ হয়ে যায়। আমরা যখন বলি যে 70-এর দশকে মানুষের পক্ষে চাঁদে যাওয়া সম্ভব না, তো মানব সৃষ্ট এই চাঁদে যাওয়ার মিশনে তারা সেখানে কিছু রিফ্লেক্টর রেখে আসছিল, যে রিফ্লেক্টর উপরে যদি তুমি লাইট ফেলো তাহলে সেই লাইটটা আবার পৃথিবীতে ফিরে আসে, সেটার মাধ্যমে চাঁদ থেকে পৃথিবীর দূরত্বকে নির্ধারণ করা যায়। একটা খুব সস্তা মানের টেলিস্কোপ দিয়েই ওই রিফ্লেক্টরগুলো থেকে আলোর ফিরে আসাকে বাংলাদেশ থেকে পর্যবেক্ষণ করা যায়। সো মানব সৃষ্ট একটা জিনিস চাঁদের বুকে রাখা আছে এবং সেটা কখন বানানো হয়েছে সেইটাকেও বের করা যায়। সো এইভাবে বিজ্ঞানের বিজ্ঞান ভিত্তিক কনস্পিরেসি থিওরিগুলোকে খুব সহজেই ডিবাগ করা যায়। কিন্তু যেই কনস্পিরেসি থিওরিগুলো ইতিহাস আশ্রিত সেই কনস্পিরেসি থিওরিগুলোকে ডিবাগ করা আসলে একটু কঠিন। কারণ হচ্ছে যে কি আমাদের পক্ষে যেহেতু সেই সময়টাতে গিয়ে ফিরে যাওয়া সম্ভব না। মানে করোনার টিকা কি করোনার টিকার জন্য কাজ করে কি না আপনি একটা টিকা এনে সেটারে বিশ্লেষণ করে প্রমাণ করতে পারেন, আবার বিশ্লেষণ করে অপ্রমাণও করতে পারেন যে কি এই টিকাটার মধ্যে পানি ছাড়া আর কোনো কিছু নাই, বুঝতে পারছেন? কিন্তু রবীন্দ্রনাথ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছিল কি না সেটা আপনার পক্ষে গিয়ে প্রমাণ করার মতো প্রযুক্তি এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। তাইলে অ্যাভেলেবেল প্রযুক্তির ভিতরে কি কি প্রযুক্তি আমাদের হাতে আছে, আমরা যদি আমরা একটা বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করব। এবং আজকের আলোচনা আমি শুধু রবীন্দ্রনাথের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা কি করছেন কি করেন নাই একদম খোলা মন নিয়ে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। মানে আই অ্যাম উইথ বোথ অফ দ্য গ্রুপ। যারা রবীন্দ্র ভক্ত, আমি ওই দিন একটা ভিডিও দেখতেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে বলতেছে যে কি রবীন্দ্রনাথের মতো একজন মানুষ, এত মহান একজন মহৎ এবং এত চমৎকার যার কাজ, এত সুন্দর যার চিন্তা, তার পক্ষে একটা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করা কখনোই সম্ভব না। বিপরীতে রবীন্দ্রনাথ সম্পর্কে এখানকার উগ্র মুসলমান সম্প্রদায় তারা বলে যে কি যে এই লোকটা ছিল জমিদার, এই লোকটা ছিল মুসলমানদের শোষক,
তার জমিদারি সে টিকায় রাখার জন্য সে চায় নাই যে এখানকার মানুষরা বড়লোক হয়ে উঠুক। এখন দেখেন এই যে দুইজন লোকের পজিশন, এই লোকটা যে হচ্ছে রবীন্দ্রনাথকে একজন হিন্দু জমিদারের বাইরে আর কোনো কিছু দেখতে রাজি না, সে তার শ্রেণী এবং তার পরিবারের বাইরে তার কোনো ব্যক্তিকে ব্যক্তি হিসেবে রবীন্দ্রনাথ যে এটার থেকে ঊর্ধ্বে উঠতে পারে এটা তার ধারণার বাইরে। আবার একইভাবে এইখানে যে কালচারাল রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথকে ব্যক্তি হিসেবে এত উপরে ভাবে যে তার শ্রেণী, তার পরিবার এবং তার যে উৎপাদনের প্রক্রিয়া সেটা তাকে কোনোভাবে তার এই উচ্চতা থেকে নামায় আনতে পারে, এটা মানতে সে নারাজ। এই যে দুইজনে একটা রিজিড জায়গায় আছে, এটা তো সত্যি। তাহলে এই দুই জায়গা থেকে আমাদেরকে আসলে বিশ্লেষণ করে বের করতে হবে এই ঘটনাটা রবীন্দ্রনাথের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করাটা কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক, এবং আমাদের দুই পক্ষকে এখানে একটু ছাড় দিতে হবে এই বিষয়টার জন্য। দেখেন যে প্রথমত আমি আগেই স্বীকার করে নিচ্ছি এইটাকে কখনো শতভাগ দায়িত্ব নিয়ে প্রমাণ করা সম্ভব না যে ওই দিন ঘটনাটা কি ঘটছিল, ওই সময়কালে ঘটনাটা কি ঘটছিল। বাট ওই সময় পত্রপত্রিকা প্রকাশিত হইতো এবং সমস্ত পত্রপত্রিকা রবীন্দ্রনাথ নিয়ন্ত্রিত পত্রপত্রিকা না, এর বাইরেও অসংখ্য সাহিত্যের ধারা, বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা ছিল। আমরা এমনকি জীবনানন্দ দাশের কথাও যদি আমরা চিন্তা করি, এরকম অসংখ্য সাহিত্যিকদেরকে পাওয়া যাবে যারা রবীন্দ্রনাথের সমালোচনা করছেন এবং সেই সমালোচনা নিয়ে অসংখ্য আলাপ আলোচনা হয়েছে। রবীন্দ্রনাথ যদি এরকম একটা অবস্থান নিয়ে থাকতেন, তার বিরোধিতা করে একটা কলাম কেউ কোনোদিন লিখলেন না, 2021 সালের একটা ফেসবুক পোস্ট ছাড়া আমরা কোনো রেফারেন্স দিতে পারতেছি না, এটা খুবই দুঃখজনক। একটা কথা বলা হয়ে থাকে যে রবীন্দ্রনাথ গড়ের মাঠের একটা সমাবেশে বলছিলেন যে কি মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়। একজন গবেষক সেটা উনি উল্লেখ করতেছেন যে 1912 সালের 28শে মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী একটা সভা হয়েছিল এবং রবীন্দ্রনাথ সেই সভায় বলছিলেন যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধিতা করতেছেন এবং মূর্খের দেশে কিসের বিশ্ববিদ্যালয়। কিন্তু 1912 সালের 28শে মার্চের পরবর্তী এক সপ্তাহ, পরবর্তী 1 বছর, 10 বছর, 100 বছরের পত্রিকায় 1912 সালের পর থেকে এই গড়ের মাঠের সভার কোনো উল্লেখ পাওয়া যায় না। বরঞ্চ রবীন্দ্রনাথের সাহিত্য যেহেতু ওয়েল ডকুমেন্টেড এবং এটা 30 খণ্ডে প্রকাশিত, সব জায়গায় এটাকে পাওয়া যায়, আমরা সেখানে দেখতে পাই যে রবীন্দ্রনাথ সম্পর্কে কোথাও রবীন্দ্রনাথের এই টাইমলাইনের ভিতরে উনি গড়ের মাঠের কোনো সভায় অংশগ্রহণ করছেন সেটা পাওয়া যায় নাই। বরঞ্চ ঠিক ওই দিন 28শে মার্চ উনি একটা কবিতা লিখতেছেন ওনার ঘরে বসে, সেটা রেফারেন্স রচনা বলিতে পাওয়া যায়। এবং উনি যে শিলাইদহের কুঠিবাড়িতে ছিলেন এবং সেখান থেকে কলকাতার গড়ের মাঠের দূরত্ব ছিল 205 কিলোমিটার। 1912 সালে 205 কিলোমিটার দূরত্ব পার হয়ে গিয়ে আবার ওখানে ফিরে যাওয়াটা খুব কঠিন একটা বিষয়। কারণ হচ্ছে যে কি রবীন্দ্রনাথ কিন্তু 1912 সালের ওনার ইয়াতে যাওয়ার একটা বিষয় ছিল, কোথায় যেন বিলাতে যাওয়ার একটা ঘটনা ছিল, কিন্তু অসুস্থতার কারণে উনি সেখানে যাইতে পারেন নাই। তো এটা আমরা ধরলাম রবীন্দ্রনাথ পক্ষের দলিল, আমরা এটাকে খুব একটা গুরুত্ব দিব না। কিন্তু রবীন্দ্রনাথের এক হচ্ছে যে কি তখন তৎকালীন সংবাদপত্র এই সম্পর্কে কোনো ধরনের তথ্য দিতেছে না, দ্বিতীয় হচ্ছে যে কি রবীন্দ্রনাথের বিরোধী যারা তারাও এই সম্পর্কে কোনো তথ্য দিচ্ছে না। কিন্তু বিপরীত দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা জিনিস চিন্তা করেন যে একটা কনস্পাইরেসি যার বিরুদ্ধে করা হচ্ছে, আমরা একটু ফ্ল্যাটভাবে দেখি জিনিসটা, ঠিক আছে যে বাংলাদেশের দলিত, অসহায়, গরিব মুসলমানদের কোনো বিশ্ববিদ্যালয় নাই, এখানকার মানুষজন একটা বিশ্ববিদ্যালয় চায়, এখানকার মুসলমানরা পড়ালেখা করে উন্নত হইতে চায়। কিন্তু সেই মুসলমানরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একটা লোক যদি এটার বিরোধিতা করে থাকে, তাহলে এই ছাত্ররা, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্বাভাবিকভাবে রবীন্দ্রনাথের উপরে ক্ষিপ্ত থাকবে। স্বাভাবিকভাবে যারা এই বিশ্ববিদ্যালয়টার বিরোধিতা করছে তার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেবে। কিন্তু আমরা দেখতে পাই যে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার মাত্র 5 বছরের মাথায় 1926 সালের 10ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে একটা সংবর্ধনা দেওয়া হয় এবং সেই সংবর্ধনাটা দেয় মুসলিম হল। 5 দিন ব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল সেখানে রবীন্দ্রনাথ মিনিং অফ আর্ট সহ 2টা প্রবন্ধ পাঠ করছিলেন। জগন্নাথ হলের বার্ষিক বাসন্তিকার জন্য তিনি এই কথাটি মনে রেখো কবিতাটি লিখে দেন এবং এগুলা সবই রবীন্দ্রনাথ রচনাবলিতে আছে। পরবর্তীতে উনি নিয়মিত এই জগন্নাথ হলের বার্ষিকীর জন্য লেখা পাঠাতেন। সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্র সংসদ থেকে রবীন্দ্রনাথকে আজীবন সদস্যপদ প্রদান করা হয়। এখন সলিমুল্লাহ মুসলিম হল
যদি 2022 সালে এসে ওই সত্যকে আবিষ্কার করে থাকে যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধিতা করছিলেন, সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার সময় তাদের মাথায় এটা ছিল না, তাইলে সে কি এখনো রবীন্দ্রনাথের সদস্য পদ বাতিল করার জন্য কোনো আন্দোলনের কথা বলতেছে? কারণ হচ্ছে এটা একটা ফ্যাক্ট যে রবীন্দ্রনাথ এখানে আসছিলেন, এখানে উনি পদ ধরে রাখছিলেন, সেই সম্পর্কিত নিউজ আছে। কিন্তু সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5টা ছাত্রও কি এটার বিরোধিতা করছিল? আপনারা বুঝতে হবে যে একটা ঘটনা যখন ঘটতেছে তার পরবর্তী যে ইফেক্ট, সেটাকে বলে প্রাইমারি ইম্পালস। 1972 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যখন ভুট্টো বাংলাদেশে আসলো, তখন কিন্তু বাংলাদেশের মানুষজন এটা প্রতিবাদ করছিল। এবং ভুট্টো যখন শহীদ মিনারের পুষ্পস্তবক গর্তন করতে যাচ্ছে, তখন এইখানে গণহত্যার শিকার মানুষরা ওই ভুট্টোকে দুয়ো করতেছে, ভুট্টোর বিরুদ্ধে প্রতিবাদ করতেছে, এরকম ভিডিও ক্লিপ দেখা যায়। খুব অল্প সংখ্যক মানুষ হইল। এই ধরনের কোনো রেফারেন্সও কি আমরা এখানে দিতে পারি? তাইলে আজকে হঠাৎ করে ভুই ফোড়ের মতো আমি একটা থিওরি নিয়ে আসতেছি যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছিলেন। কিন্তু এই যে আমাদের যেইভাবে আমরা তথ্যকে বিশ্লেষণ করি, তাতে বিষয় করে গত 100 বছরের তথ্যের ভিতরে আমাদের 2020 সালের ফেসবুক কিছু পোস্ট ছাড়া আমাদের কাছে কোনো ধরনের কোনো ডকুমেন্ট নাই যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধিতা করছিলেন। আমি কিন্তু এই আলোচনায় একবারও বলি নাই রবীন্দ্রনাথ কি মহৎ নাকি উন্নত নাকি খাটো, নাকি রবীন্দ্রনাথের সাহিত্য অনেক উঁচু মানের, এই বিষয় নিয়ে আমার কোনো আলাপ নাই। আবার রবীন্দ্রনাথ কি এখানকার মুসলমানদেরকে শোষণ করে জমিদারি খাজনা আদায় করেন নাই, এটাও আমি দাবি করতেছি না। আমি শুধু দাবি করতেছি এই ইভেন্টটা যদি উনি ঘটায় থাকতেন, তাইলে কেউ না কেউ কোথাও না কোথাও এই সম্পর্কিত কোনো তথ্য থাকবে।